কাল আজ ছুটির দিন, আজ অনেক লাদা জেগে গল্প শুনব। ঠিক আছে, কিসের গল্প শুনবি? ভুটালে গল্প। ওহো, কারেন্টটা চলে গেল। জানিস, আমাদের ছোটবেলায় ঘরে ঘরে এত কারেন্ট ছিল না। তখন রাতের বেলা গাছে গাছে ভূত ঝুলে থাকতো, আর সুযোগ পেলেই জানালা দিয়ে হাত বাড়িয়ে ছোট বাচ্চাদের ধরে নিয়ে যেত। বলে বাবালে, আমাকে কে চেপে ধরল? নিশ্চয়ই ভূত আমাকে ধরতে এসেছে। কি করলি? বলে ভূতের হাতা চেপে ধরে আমাকে কিছুতেই নিতে পারবে না। ছোট্টু, আমার হাতটা ছাড়, ব্যথা পাচ্ছি। দেখ ছোট্টু, তোতাদা আসছে। হ্যাঁ, যখনই আসে কোনো না কোনো ঝামেলা করে। তা তোরা এখানে কি করছিস? পরিবেশে ক্যাম্পেইন করছি। তুমি কলার খোসাটা জৈব বর্জ্যের বাক্সে ফেলো। জৈব বর্জ্য? তোতাদা, আমাদের পরিবেশের ক্যাম্পেইনে তুমি কলার খোসাটা তুমি এভাবে ডাস্টবিনের বাইরে ফেললে। কি আক্কেল তোমার তোতাদা! এমন করলে কিন্তু কালো ভূতু তোমাকে ধরে নিয়ে যাবে। হে হে, কালো ভূত! আমাকে কি বাচ্চা ছেলে পেয়েছিস যে ভূতের ভয় দেখাচ্ছিস? চলো পুঁথিদি, আজ দেখিয়ে দিই কালো ভূত কি জিনিস। এই, ওই যে তোতাদা আসছে। ছোট্টু, তুই রেডি? হ্যাঁ, এই গেল আমার বুলেট। ইয়েস, লেগেছে। আমার টিপ কখনো মিস হতে দেখেছো? তোতাদা এদিকেই আসছে। পুঁথিদি, এখনই টেপ রেকর্ডারটা চালিয়ে দাও। আমি কালো ভূত। হে হে হে। শুনলাম তুই নাকি ময়লা আবর্জনা ঠিক মতো ফেলছিস না, তাই আজকে তোকে শায়েস্তা করতে এসেছি। হে হে হে। ফাজলামি হচ্ছে, বের হ ঝোপের ভেতর থেকে। পুঁথিদি, তাড়াতাড়ি ভূতটা দেখাও। বাপরে, এইগুলো কার চোখ দেখা যাচ্ছে? হ্যাঁ, কালো ভূতু কি তাহলে সত্যি? আর আর কখনো কখনো ময়লা ডাস্টবিনের বাইরে ফেলবো না। বাবা গো, বাবা বাঁচাও! ইয়েস, মনে হয় আমরা সফল হয়েছি। উচিত শিক্ষা হয়েছে তোতাদা। হিপ হিপ হুররে! উচিত শিক্ষা হয়েছে তোতাদার গতকাল। ইয়ে মানে তোরা ঠিকই বলেছিলি, ময়লা ঠিক জায়গা মতোই ফেলা উচিত আমাদের সবার। হে হে, কালো ভুতুতে ভালো কাজ হয়েছে। 3 cheers to কালো ভূতু। ছোটবেলায় ডাইনোসরের প্রতি আমার অবসেশনটা ছিল চোখে পড়ার মতো। আমার অবসেশনটা এমন চরম পর্যায়ে পৌঁছেছিল যে যেখানে আমার বয়সের ছোট ছোট বাচ্চাদের ডাইনোসরের নাম বলতে দাঁত ভেঙে যেত, সেখানে আমি 8-10টা কঠিন কঠিন ডাইনোসরের নাম অনায়াসেই বলে ফেলতাম। টিলেক্স, ব্ল্যাকিওথলাস,
কিলো ছোলাচ বেলো ছোলার তল। ছোটবেলায় আন্টির সাথে আমার একদিন। কিরে ছোট্টু, কি করিস? আজতে আজতে বলো, আমার ডাইনো ঘুমাচ্ছে। এখন বলো কি বলবে। ছোট্টু, তুই আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ছড়াট শোনা তো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাছে তাতে ডাইনোসর থাকে। ছোট্টু, পড়াশোনা কিন্তু কিছুই হচ্ছে না। ড্রয়িং হোমওয়ার্ক ছিল, এঁকেছিস আপেল? এই দেখো, একটা আপেল এঁকেছি। ডাইনোসরের মাথায় একটা আপেল পড়েছে। আরেকদিন আমি আর আন্টি চুল কাটতে গেলাম। না না, আমি চুল কাটবো না। ছোট্টু, নাপিত আঙ্কেল কিন্তু ডাইনোসরদেরও চুল কাটে। তাহলে আমার চুলও কেটে দাও। ও আমার স্পাইডারম্যান, সুপারম্যান, আমি তাদের ফ্যান, করি আমি তাদের ধ্যান। ও আমার স্পাইডারম্যান, সুপারম্যান, ও আমার স্পাইডারম্যান, সুপারম্যান, আমি তাদের ফ্যান। ও আমার স্পাইডারম্যান, সুপারম্যান, আমি তাদের ফ্যান। ও আমার স্পাইডারম্যান, সুপারম্যান, আমি তাদের ফ্যান। ও আমার স্পাইডারম্যান, সুপারম্যান। ও বাবা, তুমি এখানে? হ্যাঁ ছোট্টু, বই পড়ছি। বাবা বাবা, জানো আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হতে চলেছে। ওখানে যেমন খুশি তেমন সাজুতে আমি সুপার হিরো সাজতে চাই। আমার স্পাইডারম্যান খুব পছন্দ, আমাকে স্পাইডারম্যান সাজিয়ে দিবে? ঠিক আছে ছোট্টু, কিন্তু তুমি কি জানো বাংলাদেশেরও যে সুপার হিরো আছে? কি, বাংলাদেশের সুপার হিরো? কারা তারা? তারা আমাদের দেশের মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা? হ্যাঁ, 1971 সালে যারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে তারাই মুক্তিযোদ্ধা। তারা যুদ্ধ কেন করেছিল? বাংলাদেশের স্বাধীনতার জন্য। আসলে আগে বাংলাদেশটা বাংলাদেশ ছিল না, ছিল পূর্ব পাকিস্তান, আর আমরা ছিলাম পাকিস্তানের একটা অংশ। কিন্তু আমাদের সংস্কৃতি, ঐতিহ্য সবই ছিল ভিন্ন। তাই পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করত, আর আমরা যখন তার প্রতিবাদ করলাম তখন একদিন তারা রাতের অন্ধকারে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বীর বাঙালিরা তাতে ভয় না পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। আমরা 9 মাস যুদ্ধ আর 30 লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করি এবং পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ নামে জায়গা করে নেই। মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব, আমাদের অহংকার। বাবা, এখন আমার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মুক্তিযোদ্ধা হতে ইচ্ছে করছে। আমি তোমাকে মুক্তিযোদ্ধা সাজিয়ে দেব। আমি স্বাধীন করেছি এই দেশকে। যে সেকেন্ড থেকে স্বাধীন করেছি এই দেশকে, তখন থেকে প্রতীক্ষা করেছি আগলে রাখবো তোমাকে। একবার যখন পেয়েছি আর হারাতে দেব না তোমাকে। 1971, তুমি আমার গর্ব। 16ই ডিসেম্বর, তুমি আমার গর্ব। এই ষড়ঋতু, এই নদী নালা, এই প্রকৃতি সবই এখন লাগে মধুর। 30 লক্ষ প্রাণের বিনিময় আমাদের এই স্বাধীনতা, যার প্রতিটি রক্তবিন্দুর উপযুক্ত সম্মান কখনো হারাতে দিব না। বাবা, আমি যেমন খুশি তেমন সাজু প্রতিযোগিতায় প্রথম হয়েছি। এখন থেকে আমি মুক্তিযোদ্ধাদের সবসময় সম্মান করব। তাই খুব খুশি হয়েছি। জানো, তোমারও সত্যিকারের মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ আছে। তাই কিভাবে? চলো তোমাকে দেখাই।
দেখো ছোট্ট, আমাদের দেশ, আমাদের গর্বকে আমরা কিভাবে নষ্ট করছি। ময়লা আবর্জনা কিভাবে যেখানে সেখানে ফেলে রেখেছি। বাবা তুমি ঠিক বলেছ, কিন্তু আমরা কি করতে পারি? আমরা অনেক সুবিন্যস্ত ও যত্ন সহকারে ময়লাগুলো ফেলতে পারি। আমরা এগুলোকে প্লাস্টিকের ময়লা ফেলার ডাস্টবিনে ফেলতে পারি। এতে পরিবেশ রক্ষা পাবে এবং ময়লাগুলো পরে যেখানে ভরাট করা হয় সেখানে আরও পরিবেশ দূষণ কম হবে। ঠিক বলেছ। এখানেই শেষ নয়। ছোট্টু, দেখো, কলকারখানা ও গাড়ি থেকে নির্গত ধোঁয়া কিভাবে পরিবেশ দূষিত করছে। বাবা, মনটা খারাপ হয়ে যাচ্ছে। এত কষ্ট করে স্বাধীন করা দেশ। জানো ছোট্টু, এই কালো ধোঁয়া কিভাবে তৈরি হয়? কিভাবে? জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, এগুলো জ্বালানোর ফলে এই দূষিত বায়ু নির্গত হয়। এইসব জ্বালানি প্রকৃতিতে পাওয়া যায়। এগুলো প্রকৃতিতে সীমিত পরিমাণে আছে। আমরা উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে দিয়ে যদি এসব প্রাকৃতিক সম্পদ সব শেষ করে ফেলি, তবে তোমাদের মতো নতুন প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদের অভাব দেখা দিবে। তাই আমাদের এদের খরচ কমিয়ে দিতে হবে। বাবা, আমরা কি করতে পারি? আমরা নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি ব্যবহারে লোকজনকে উৎসাহিত করতে পারি। রিনিউয়েবল এনার্জি, সেটা আবার কি? রিনিউয়েবল এনার্জি হলো প্রাকৃতিক উৎস থেকে উদ্ভূত শক্তি, যেমন সূর্যালোক, বাতাস, বৃষ্টি, ভূগর্ভস্থ তাপ এবং সমুদ্রের স্রোত ইত্যাদিকে বোঝায়, যা বারবার ব্যবহার করা যায় এবং সময়ের সাথে শেষ হয়ে যায় না। এখনো তোমাকে দেখানো শেষ হয়নি, চলো আরো দেখাই। দেখো ছোট্ট, কি করুণ দৃশ্য। আমরা নতুন স্থাপনার জন্য সব গাছপালা কেটে ফেলছি। এতে আমাদের অজান্তেই প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। কিভাবে বাবা? জানো, গাছপালা খাবার হিসেবে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাইঅক্সাইডটা খুব খারাপ একটি গ্যাস। এটি যদি আমরা বাতাসে ছেড়ে দিই তবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। আর আমরা গাছপালা কেটে ঠিক তাই করছি, অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করছি। কার্বন ডাইঅক্সাইড ছেড়ে তাপমাত্রা বৃদ্ধি পেলে মেরুর বরফ গলে যাবে আর সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাবে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মতো সমুদ্রের তীরবর্তী দেশগুলো। আমরা পানির নিচে তলিয়ে যাব। বাবা, তুমি তো ভয় লাগিয়ে দিচ্ছ। কি বলছো এসব? আমাদের দেশ ধ্বংস করা এখানেই শেষ হয়ে যায়নি, চলো আরেকটু দেখাই। দেখ ছোট্ট, আমরা আবর্জনা ফেলে কিভাবে নদী নালাকে দূষিত করছি। বাবা, যে দেশকে নিয়ে একটু আগে গর্ব করছিলাম, সে দেশকে নিয়ে এখন কষ্ট হচ্ছে। আমরা কি করতে পারি? আমরা লোকজনকে সচেতন করতে পারি। আমরা বর্জ্য শোধনাগারে পরিশোধিত করে পানি নদীনালাতে ফেলতে পারি। এতে নদীনালায় প্রাণ আসবে। এবার বুঝলি ছোট্ট, তুই কিভাবে মুক্তিযোদ্ধা হবি? কিভাবে? দেশকে এইসব পরিবেশ দূষণ থেকে রক্ষা করে, দেশকে আরো সুন্দর করে। আমি এই সুযোগ হাতছাড়া করব না। তাই আমি চললাম দেশের নতুন সুপার হিরো হওয়ার জন্য। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে আমাদের কর্তব্য শেষ হয়ে যায়নি। আমাদেরও সুপার হিরো হওয়ার সুযোগ আছে। আমাদের শুধুমাত্র নতুন প্রজন্মের উপর সব দায়িত্ব ছেড়ে দিলে চলবে না। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা একটা উজ্জ্বল বাংলাদেশ করতে পারি। ডিম ডিম, এদিকে এসো। আজ এমনিতেও অনেক দেরি হয়ে গেছে।
গা ছমছমে পরিবেশ। রাতে স্বপ্নটাও দেখেছি ভয়ের। ওখানে কি দেখা যাচ্ছে? এ দুটো কার পা? আমার পা কোথায়? এই ডিম ডিম, তোকে কতবার মানা করেছি এই ভুতুরে জায়গায় আসতে? এই বটগাছ আর এই গোরস্থান দেখে কি ভয় লাগে রে ডিম ডিম? ধুর ছাই, এই সময়েই এই বৃষ্টিটা আসলো। ভাগ্যিস এই পুরনো দালানটা কাছেই ছিল। আরে এখানে কে যেন আছে। আন্টি, খোকা, তুমি এখানে কি করছো? আন্টি, আমরা এখানে বৃষ্টি থেকে আশ্রয় নিতে এসেছি। তুমি কেন এসেছো আন্টি? আমি আমার কুকুর টমিকে খুঁজতে এসেছিলাম। চকলেট খাবে? ডিম ডিম, কোথায় যাচ্ছিস? ডিম ডিম, তুই বড় জ্বালাস। আরে আন্টি কই গেল? যাক, বৃষ্টি থেমে গেছে, এবার বাসায় যাওয়া যাক। তাড়াতাড়ি চল, আবার যদি বৃষ্টি আসে। এই ছোট্টু, তোরা কি এসেছিস? হ্যাঁ, আসছি। এই ছোট্টু, এত রাত পর্যন্ত কোথায় ছিলি তোরা? আর বলো না, হাঁটতে গিয়ে বৃষ্টি চলে এলো। তারপর উপায় না দেখে গোরস্থানের পাশের বাড়িটায় আশ্রয় নিলাম। কি, গোরস্থানের পাশের বাড়িতে? ওখানে একটা মহিলার সাথে দেখাও হয়েছিল। ও আমাকে একটা চকলেটও দিয়েছিল খেতে। জানিস ওটা যে একটা ভুতুরে বাড়ি? কেন? ওই বাড়িতে অনেক দিন কেউ থাকে না। আমাদের পাশের বাড়ির রীতা আন্টি তার কুকুর টমিকে নিয়ে হাঁটতে হাঁটতে একবার ওই বাড়িতে চলে গিয়েছিল। তারপর আর কখনো ফিরে আসেনি। আশেপাশের লোকজন অনেক খুঁজেও তাদেরকে আর পায়নি। খবরটা খুব ইন্টারেস্টিং ছিল, তাই আমি পেপার কাটিংটা রেখে দিয়েছিলাম। দাঁড়া, পেপার কাটিংটা তোকে দেখাচ্ছি। এই দেখ, এই যে। আরে, এই ছবির মহিলার সাথেই তো আমার দেখা হয়েছিল। উনিই তো আমাকে একটা চকলেট খেতে দিয়েছিল। কি বলিস? দাঁড়াও, চকলেটটা তোমাকে দেখাই। আরে, চকলেটটা কোথায় গেল? এই ছোট্টু, সারাদিন ঘরে বসে বসে কি করিস? আন্টি, বিরক্ত করলো না তো? মাটু পাটু কিছু গানটা দেখতে দাও তো। এত কার্টুন দেখলে চোখ নষ্ট হয়ে যাবে। বাইরে কি সুন্দর আলো, খেলার পরিবেশ। চল চল, পার্কে ঘুরে আসি। কি লোদ! রোদে ভিটামিন ডি থাকে, হাড়গোড় মজবুত হবে। চল। বাহ, কি সুন্দর পরিবেশ।
খিদে কিচিমিচি, অনেক কিচিমিচি, কান ঝালা পালা হয়ে যাচ্ছে। কি বলিস? আমার তো মনটাই ভালো হয়ে গেল। বাবা বাবা একটা গল্প বলো। ছোট্টু, গল্পগুলো তো সব লুকিয়ে আছে। বাবা গল্প বলো না। আচ্ছা আচ্ছা, গল্পগুলো উকি দিচ্ছে, বলছি গল্প বলছি। হ্যাঁ বাবা বলো। শোন, আজকে কোনো গল্প না, তোকে আজকে দেশের পথ শিশুদের কথা বলবো। কালা পাঠচিত্র। যারা পথে থাকে, যাদের ঘরবাড়ি নেই। ওদের ঘর নেই কেন? অনেক কারণ ছোট্ট, তার মধ্যে অন্যতম হলো দারিদ্র্য, অশিক্ষা আর পারিবারিক কলহ। ওয়া পাথে পাথে কি করে? অনেকে ফুল বিক্রি করে, অনেকে পাথর ভাঙে, বাসায় কাজ করে, আবার অনেকে ভিক্ষা করে, আবার এমনও আছে যারা অনেক খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে। তাহলে হয়তো ওদের অনেক কষ্ট হয়। হ্যাঁ ছোট্ট, আমাদের তাদের জন্য কিছু করতে হবে। কি করতে হবে আমাদের? সবসময় তাদের কিভাবে উপকার করা যায় সেই চেষ্টা করতে হবে। তাদের জামা কাপড় কিনে দিতে হবে, বই কিনে দিতে হবে, ভালো একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে। আমরা পারি, এই দেখিয়ে দিতে ছোট্টু, হবে। খেতে আয়। যা, খেতে যা। খেতে ইচ্ছে করছে না। শোন, আজ খবরে বলেছে যে বাচ্চারা খাবে না তাদের টিভিতে আর কখনো কার্টুন দেখাবে না। ঠিক আছে দাও। অসহায় পথ শিশুরা। বাবা এই মাথালো পাঠচিত্রদের কথা বললে। এই পথ শিশুদের অনেক কষ্ট। আমাদের উচিত এই ছোট ছোট পথ শিশুদের সাহায্য করা। একটা ফুল নেবেন? লাফালাছো না কালো না। টাকা পয়সা নাই, খাইতে পারি না, পড়মু কেমনে? চলো ওর জন্য বই কিনে নে। চল কিনে দিই। ঢাকায় প্রায় 15 লাখ পথ শিশু আছে। আমরা বলি শেকড় শক্ত হলে গাছ শক্ত হবে। আমাদের সেই শেকড় শক্ত করতে হবে। পথ শিশুরা হলো সেই শেকড়ের একটা অংশ। আসুন তাদের যত্নের প্রতি মনোযোগী হই।